খাবার শেষে জন যখন ক্লান্তিতে অসতর্কভাবে হাই তোলেন, হেলরা হঠাৎ উঠে দাঁড়ায়। দুটি সহজ ভঙ্গিমায় সে আবার তার ধার করা পোশাক খুলে সম্পূর্ণ নগ্ন হয়। সিল্কের চাদর ও স্কার্ফ জনের পায়ের কাছে রেখে সম্পূর্ণ বিনম্রতায় হাঁটু গেড়ে বসে। তারপর শান্ত কণ্ঠে সে প্রাচীন নর্স রীতি অনুযায়ী আনুগত্যের শপথ নেয়। আজকে আপনারা শুনবেন নিকজিন ডেয়ালিসের লেখা দ্য সি উইচ। গল্পটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। এরকম গল্প আরও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। জন গ্রেগ একজন বৃদ্ধ অবসরপ্রাপ্ত নৃতত্ত্ববিদ, যিনি কিনা নৃতত্ত্ব, জাতিতত্ত্ব ও প্রত্নতত্ত্ব নিয়ে সারা জীবন কাজ করেছেন। উত্তর আটলান্টিক উপকূলের একটি উঁচু পাহাড়ের চূড়ায় তার ছোট্ট কুটির, যেখানে তিনি নিতান্ত সামান্য আয়ে একাকী জীবন কাটান। গল্প শুরু হয় শরতের শেষ দিকে, এক 3 দিন ব্যাপী উত্তর পূর্বী ঝড়ের বর্ণনা দিয়ে। উপকূল তখন হাড় কাঁপানো ঠান্ডা। ঘরবন্দি থাকতে থাকতে জনের হালকা ক্লস্ট্রোফোবিয়া হয়ে গেছে। তাই তিনি সি বুট, অয়েল স্কিন আর সাউওয়েস্টার টুপি পরে এই ঝড়ের মধ্যেই সমুদ্র তীরে হাঁটতে বেরোন। প্রায় 1/4 মাইল হাঁটার পর সন্ধ্যা নেমে আসে। কোনো ধীর গতির গোধূলি নয়, একেবারে আকস্মিক অন্ধকার। ভাগ্যক্রমে সঙ্গে একটি শক্তিশালী ফ্ল্যাশলাইট ছিল। পাহাড়ে ওঠার পথের প্রায় কাছাকাছি পৌঁছে তিনি হঠাৎ থমকে দাঁড়ান। দূরে যা দেখছেন তা যেন বিশ্বাসযোগ্য নয়। ফ্ল্যাশ লাইটের আলো এক বিশাল ঢেউয়ের দিকে ফেলে তিনি স্তম্ভিত হয়ে যান। দৌড়ে গিয়ে উদ্ধার করতে চাইলেও তার শরীর আর নড়ে না, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে জায়গায় স্থির করে রেখেছে। তিনি শুধু মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকেন, আর সেই বিশাল ঢেউ ধীরে ধীরে স্তিমিত হয়ে মূল্যবান জীবন্ত বোঝাকে বালুতটে নামিয়ে দেয়, ঠিক যেমন কোনো নার্স সযত্নে শিশুকে দোলনায় শুইয়ে দেয়। কোমর সমান ফেনার মধ্যে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে সেই নারী শান্তভাবে তীরের দিকে হেঁটে আসেন এবং সোজা ফ্ল্যাশলাইটের আলো রেখা ধরে জনের দিকে এগিয়ে আসেন। জন লক্ষ্য করেন যে তার শরীরে এক টুকরো কাপড়ও নেই, তবুও তার ত্বক গোলাপি এবং জ্বলজ্বল করছে। অথচ শীতের বরফ শীতল সমুদ্রের পর তার নীলচে ফ্যাকাশে হওয়ার কথা ছিল। জন বিস্ময়ে জিজ্ঞেস করেন যে সে কোথা থেকে এসছে এবং তিনি বাস্তব কিনা। এর উত্তরে স্ফটিক স্বচ্ছ রূপালী কণ্ঠে সে বলে যে তার জাহাজ ডুবে যাচ্ছিল, তাই সে পোশাক খুলে ফেলে এবং রানের বুকে নিজেকে সঁপে দিয়েছিল, আর রানের ঘোড়ারা তাকে দারুণ এক যাত্রা দিয়েছে। সে সতর্ক করে দেয়, জন স্থির দাঁড়িয়েছিল বলেই ভালোই হয়েছে, কারণ রান একজন ক্রুদ্ধ দেবতা। মানুষের প্রতি তিনি সহজে সদয় হন না। রান নামটি শুনে জন চমকে ওঠেন। এ তো এক প্রাচীন নর্স ভাইকিংদের সমুদ্র দেবতা। এই রহস্যময়ী নারীটা কে, যে এমন প্রাচীন পুরাণের ভাষায় কথা বলে? কিন্তু তার নগ্ন অবস্থার কথা ভেবে জন দ্রুত সিদ্ধান্ত নেন যে তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে হবে। মেয়েটি নিজেকে রানের কন্যা বলে মেনে নেয় এবং জনের সঙ্গে অনায়াসে নীরবে পাহাড়ি পথ বেয়ে উপরে উঠে আসে। এবং জনের মনে হয় সে যেন তার মনের ভাব পড়তে পারছে, আর যা পড়তে পাচ্ছে তাতে তার স্বস্তি হচ্ছে। বাড়ির দরজায় পৌঁছে সে সামান্য ইতস্তত করে, তারপর নিচু স্বরে স্ক্যান্ডিনেভীয় ধাঁচের কিছু একটা আবৃত্তি করে, যা আসলে অতিথিপরায়ণ হৃদয় ও আশ্রয়দাতা গৃহের প্রতি প্রাচীন দেবতাদের আশীর্বাদ প্রার্থনা। তারপর সে জনের হাতে হাত রেখে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে সে সোজা জ্বলন্ত ফায়ার প্লেসের কাছে গিয়ে দাঁড়ায়। নিজের নগ্নতা সম্পূর্ণ উপেক্ষা করে উষ্ণতা উপভোগ করে, একটুও কাঁপুনি না দেখিয়ে।
জন তাকে ব্র্যান্ডি দেন এবং জানান নাম পরিচয় পরে জানা যাবে, আপাতত তার জন্য কিছু পোশাক খুঁজে দেখবেন। যদিও ঘরে কোনো নারীর পোশাক নেই। এবং এখান থেকেই শুরু হয় হেলড্রা হেলস্ট্রম নামের সেই রহস্যময়ী, প্রাচীন ও বিপজ্জনক নারীর সাথে জন ক্রেগের জীবনের অদ্ভুত সংযোগ। জন তখন তাকে জিজ্ঞেস করেন তার পোশাক ঠিকঠাক হয়েছে কিনা। হেলড্রা জানায় সেগুলো তার গায়ে ঠিকমতো বসেনি। তখন সে জনের বসার ঘরে থাকা একটি প্রাচ্যদেশীয় সোনালি লাল সিল্কের চন্দন কাঠের টেবিল ঢাকনা এবং একটি রূপালী ড্রাগন অলঙ্কৃত কালো সিল্কের স্কার্ফ কয়েক মুহূর্তের মধ্যে জড়িয়ে অপূর্ব এক পোশাকে রূপান্তরিত করে ফেলে। তার নিখুঁত দেহবয়বের প্রতিটি বাঁক সেই আকস্মিক পোশাকে যেন আরও ফুটে ওঠে। সে হেসে বলে যে জন তাকে সাহায্য করেছেন বলে সে তার প্রতি কৃতজ্ঞ, আর তাই সে বলে ওঠে, আমি তোমাকে ভালোবাসবো চিরকাল, যেমন র্যাগনার ওয়েভ ফ্লেম ভালোবাসত জার্ল উলফ রেড ব্র্যান্ডকে, একটি ছোট বোনের মতো বা এক অনুগত ভাইঝির মতো। জন কৌতূহলী হয়ে ইচ্ছাকৃতভাবে সুইডিশ ভাষায় প্রশ্ন করেন, পুরনো উপকথা অনুযায়ী সেই সাগর থেকে জন্ম নেওয়া সি উইচ এর ভালোবাসা কি সত্যি জার্ল উলফের জন্য শুভ ছিল? এতে মেয়েটি ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করে, জার্ল উলফের মৃত্যু ছিল ভাগ্যদেবীদের নির্ধারিত, সি উইচের কোনো দোষ নয়, বরং তার হত্যাকারীদের ধরে সে নিজে হাতে জীবন্ত চামড়া ছাড়িয়ে লবণ মাখিয়ে প্রতিশোধ নিয়েছিল এবং জার্লের মৃতদেহ লংশিপে রেখে আগুন ধরিয়ে তাকে ভ্যালহ্যাল্লার পথে বিদায় জানিয়েছিল। এই কথায় চমৎকৃত হয়ে জন জিজ্ঞাসা করেন মেয়েটি সুইডিশ কিনা। মেয়েটি প্রাচীন ভাষা ও স্কাল্ডদের কাহিনী জনের মুখ থেকে শুনে অবাক হয়ে যায়। সেও জিজ্ঞেস করে কি জন সুইডিশ। জন জানান যে এই ভাষা ও পুরনো কাহিনী তিনি তার ঠাকুরমার কাছ থেকে শিখেছেন, যিনি ছিলেন সেই বংশেরই। এরপর জন রাতের খাবার রান্না করতে যান এবং মেয়েটা তাকে বাধা দেয়। এটা বলে যে জার্ল উলফ সাধারণ ভৃত্যের মতো রান্না করবে এবং তার ভাইজি রান্না খাবে, সেটা হয় না। এখানেই সে নিজের নাম জানায় হেলড্রা হেলস্ট্রম এবং মেয়েটা বলে যে জন নাকি আগের জন্মে ছিল জার্ল উলফ এবং জন তীরে পা রাখার আগেই মেয়েটি তাকে চিনে ফেলেছিল। জন প্রশ্ন করেন যে তবে কি সে নিজের র্যাগনার ওয়েভ ফ্লেমের পূর্বজন্ম? মেয়েটি অস্বীকার করে বলে যে র্যাগনার কখনো মারা যায়নি, বরং ড্রাগন শিপ পুড়ে যাওয়ার পর সে সমুদ্রের গুহায় ফিরে গিয়েছিল। সে আরও রহস্যময়ভাবে বলে যে তাদের এই সাক্ষাৎ ছিল ভাগ্যেরই অংশ, তাদের আগেও দেখা হয়েছে, এখনও দেখা হলো এবং ভবিষ্যতেও দেখা হবে, কিন্তু কিভাবে, কখন, কোথায় তা সে বলতে পারবে না। রাতের খাবারের সময় জন নিজের পরিচয় দেন। বর্তমান জীবনে সে নিছক জন ক্রেগ, অবসরপ্রাপ্ত অধ্যাপক, সামান্য আয়ে জীবনযাপনকারী। তিনি জানান গ্রামের মানুষের কৌতূহলী মন ও গুজব এড়াতে হেলড্রাকে তার ভাইজির পরিচয়ে থাকতে হবে। হেলড্রা রাজি হয়ে যায়। তার আর কোথাও যাওয়ার জায়গা নেই, তার সব কিছু সমুদ্রেই হারিয়ে গেছে। খাবার শেষে জন যখন ক্লান্তিতে অসতর্কভাবে হাই তোলেন, হেলড্রা হঠাৎ উঠে দাঁড়ায়। দুটি সহজ ভঙ্গিমায় সে আবার তার ধার করা পোশাক খুলে সম্পূর্ণ নগ্ন হয়। সিল্কের চাদর ও স্কার্ফ জনের পায়ের কাছে রেখে সম্পূর্ণ বিনম্রতায় হাঁটু গেড়ে বসে। তারপর শান্ত কণ্ঠে সে প্রাচীন নর্স রীতি অনুযায়ী আনুগত্যের শপথ নেয়। এভাবে নগ্ন ও খালি হাতে শীতের সমুদ্র থেকে এক ঝড়ের রাতে আমি এসেছি। তুমি আমার জন্য প্রদীপ জ্বেলেছ, আমাকে তোমার আতিথেয়তাপূর্ণ ফায়ারপ্লেসের কাছে নিয়ে গেছ। এখন নগ্ন হয়ে হাঁটু গেড়ে আমি আমার হাত তোমার হাতের মধ্যে রাখছি।
আমার সব কিছু এবং আমি যে সেবা দিতে পারি তা সবই তোমার। হাত বাঁধা প্রতিশ্রুতিতে জন হতবাক হয়ে যান। এ যেন প্রাচীন নর্স রীতিতে নিজেকে তার দাসী হিসেবে ঘোষণা করা। এরপর সে ব্যাখ্যা করে র্যাগনার ওয়েফ্লেম কখনো জারাল উলফের প্রেমিকা ছিলই না, বরং পরবর্তীতে অন্য এক তরুণ ভাইকিংয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিল এবং পরে তাকে প্রতারণা করে। আর সেই সম্পর্কের ফলেই বংশ পরম্পরায় হেলড্রার জন্ম হয়। এই মুহূর্তেই সে জনের কপালে চুম্বন এঁকে বলে তাকে আর কখনো তার নিজের সম্পর্কে প্রশ্ন না করতে, কারণ আরও প্রশ্ন তাকে সমুদ্রে ফিরে যেতে বাধ্য করবে। পূর্ণিমার রাতে হেলড্রা জনের কাছে একটি বিশেষ অনুরোধ জানায়। জনের হাতে সে একটি পুরনো ম্লান রূপোর আংটি পরিয়ে দেয়, যেটা নাকি জারাল উলফেরই ছিল এবং যেটার ওপর র্যাগনার নিজেই একটা জাদু লিপি খোদাই করেছিলেন। সে বলে যে এই লিপি যদি জারালের হাতে থাকত, তার শত্রুরা তাকে কখনোই হত্যা করতে পারত না। এই লিপি জানা থাকলে জল তাকে ডোবাতে পারবে না, আগুন তাকে পোড়াতে পারবে না, তরোয়াল, বর্ষা, কুঠার আঘাত করতে পারবে না, যদি বিপদের মুহূর্তে সেই দৈবিক শব্দ উচ্চারণ করা হয়। হেলড্রা আবেগপ্রবণ হয়ে জনের হাত তার নিজের হাতের ওপর চেপে ধরে। প্রতিশ্রুতি চায় যে জন এই লিপি শিখবেন এবং প্রয়োজনে ব্যবহার করবেন। জন কিছুটা রসিকতা করে রাজি হন, আর হেলড্রা তার কানে ফিসফিস করে সেই মন্ত্র উচ্চারণ করে। এত নিচু স্বরে ছিল যে জন প্রায় শুনতেই পাননি, তবু সেই শব্দগুলো তার মনে চিরকালের মতো গেঁথে যায়, ঠিক যেমন যুদ্ধের হাতুড়ির আঘাত পড়ছে ব্রোঞ্জের ঢালে। সময় গড়িয়ে যায়, আর জন যেন এক মূর্খের স্বর্গে বাস করতে থাকেন। ভাবেন যে এই সুখ চিরকাল থাকবে। ততদিনে গ্রীষ্মের মরশুম শুরু হয়। উপকূল জুড়ে অভিজাত সমাজের বসতি জমজমাট হয়ে ওঠে। এক রাজ্যপাল, এক সাবেক প্রেসিডেন্ট, বিদেশি কূটনৈতিক ও তাদের সহকারীরা। এমন সময় আগমন হয় আরও একজন চরিত্রের, মাইকেল কমনেনাস। মাইকেল লম্বা, ছিপছিপে, পরিপাটি, কিছুটা শ্যামবর্ণ, কালো চোখ ও ধনুকাকৃতি ভ্রু বিশিষ্ট এক পুরুষ। তার ঠোঁট একটু বেশি লাল রঙা, পুরনো বিশ্বীয় মার্জিত আচরণ, আর নিজেকে নারী মহলের হৃদয়হরণকারী ভাবার এক প্রবল অহংকার তার মধ্যে বিদ্যমান। এটাই প্রথমবার নয় যে সে গ্রীষ্মে এখানে আসছে, কিন্তু জন যতবারই তাকে দেখেছেন ততবারই তার মনে এক অস্বস্তি জেগেছে, বিশেষত এই ভেবে যে হেলড্রার সাথে তার দেখা হলে কি ঘটবে। জন ও হেলড্রা যখন নৌকায় করে সমুদ্র ভ্রমণে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন মাইকেল আপন খেয়ালে হাঁটতে হাঁটতে সেখানে আসে, তার সরু ছড়ি ঘোরাতে ঘোরাতে, নিজের গোফে হাত বুলিয়ে, যেন চিরাচরিত পৌরুষালী কায়দায় নারীকে মুগ্ধ করার জন্য এক পুরনো কৌশল প্রয়োগ করতে আসছে। কিন্তু ঘটনা উল্টো দিকে মোড় নেয়। মাইকেলের হিসেবি দৃষ্টি যখন হেলড্রার উজ্জ্বল চোখের সাথে মেলে, তার মুখের সেই হাসি মিলিয়ে যায়, তার মুখে বিভ্রান্তির ছাপ পড়ে, তার ত্বক সবুজাভ তামাটে হয়ে যায়। অনিচ্ছাকৃতভাবে সে নিজের বুকে ক্রুশ চিহ্ন আঁকে এবং দ্রুত সরে যায়। জন কৌতূহলী হয়ে হেলড্রাকে জিজ্ঞেস করেন সে আগে কখনো একে দেখেছে কিনা। যেভাবে লোকটি তাকিয়েছিল তাতে মনে হচ্ছিল সে যেন শয়তানকেও তার চেয়ে শুভকর মনে করত। হেলড্রা পাল্টা প্রশ্ন করে। লোকটির চেহারা তারও পছন্দ হয়নি। জন তখন তার পরিচয় দেন, মাইকেল কমনেনাস। এই নাম শুনেই হেলড্রা প্রচণ্ড ক্ষোভে বিস্ফারিত হয়ে ওঠে। সে আচমকাই প্রাচীন নর্স ভাষায় এক ভয়ঙ্কর আহ্বান জানাতে শুরু করে। ভাইকিং প্রধানদের নাম ধরে ডাকে,
ভ্যালহাল্লার বীরদের ডাকে। এমনকি হেলের অন্ধকার জগতের প্রেতাত্মা, ডাইনি, জাদুকর ও দেবতাদেরও ডাকে। হেলরা বলে ওঠে, সে বেঁচে আছে। এতগুলো শতাব্দীর পরও মাইকেল কমনেনাস আবারও পৃথিবীতে রক্তমাংসের দেহে ফিরে এসেছে। আমি তাকে খুঁজে পেয়েছি। এক মুহূর্তের জন্য জন দেখেন হেলরার মুখে এক ভয়ালো প্রতিহিংসাপরায়ণ নারী দানবীর ছায়া, যেটা তার চেনা কোমল হেলরার সম্পূর্ণ বিপরীত। কিন্তু পরক্ষণেই সে স্বাভাবিক হয়ে দীর্ঘশ্বাস ফেলে এবং ব্যাখ্যা দেয় এটা নিছক এক পুরনো কাহিনীর স্মৃতি, বাইজান্টিয়ামের ভারাঞ্জিয়ান গার্ডের কিছু নর্সম্যানদের সাথে ঘটা এক নির্মম বিশ্বাসঘাতকতার কাহিনী। সে বলে যে যে ব্যক্তি প্রায় ৩০ জন ভাইকিংয়ের সর্বনাশ করেছিল সে ছিল সম্রাট আলেকজান্ডার কমনেনাসের ভাইপো, এক কমনেনাস বংশীয় বিশ্বাসঘাতক। হেলরা স্বীকার করে সেই অতীতের স্মৃতিতে বেশি ডুবে থাকে এবং কমনেনাস বংশের প্রতি নর্স মেয়েদের চিরাচরিত ঘৃণা কিছুক্ষণের জন্য তাকে গ্রাস করে ফেলেছিল। সে আরও বলে যে এই বর্তমান মাইকেল যদি সেই পুরনো মাইকেল কমনেনাসের পূর্বজন্ম হয় তাহলে অবাক হওয়ার কিছুই নেই। জন তখন পূর্বজন্মের ধারণা নিয়ে দার্শনিক মন্তব্য করেন এবং হেলরাকে অনুরোধ করেন যে সে যেন নিজের জাদুবিদ্যা বা প্রতিহিংসামূলক কোনো কাজ না করে। যদি এই মাইকেল যদি সেই পুরনো মাইকেলের আত্মা হয় তবে তার পাপের প্রায়শ্চিত্ত কোনো না কোনো সময়ে কোনো না কোনোভাবে ঘটবেই। হেলরা প্রশংসাসূচক হাসি দিয়ে জনের কথা মেনে নেওয়ার ভান করে, যদিও তার এই দ্রুত সম্মতি জনের কাছে সন্দেহজনক ঠেকে। তবু হেলরার চোখের মায়ায় জন আশ্বস্ত হন আর নৌকা ভ্রমণের আনন্দে এই ঘটনা সাময়িকভাবে ভুলে যান। কয়েকদিন পর সন্ধ্যাবেলায় হেলরা চিলেকোঠা থেকে একটি পুরনো ভায়োলিনের বাক্স নিয়ে আসে। জন বলেন যে তিনি একসময় ভায়োলিন শেখার চেষ্টা করেছিলেন, কিন্তু তার সুর এতটাই ভয়ানক ছিল যে তিনি শুরুতেই ছেড়ে দিয়েছিলেন। হেলরা জেদ ধরে আজ রাতে জন ভায়োলিন বাজাবে আর সে নাচবে। রাত 10টার দিকে হেলরা নিজের ঘরে গিয়ে ফিরে আসে একটা পাতলা ফিকে নীল সিল্কের আলখাল্লা পরে। কোনো অলংকার নেই, শুধু কোমরে একটা ছোট্ট জহরত খচিত সোনালি ক্ল্যাম্প। তার সোনালি চুল খোলা, কোমরের নিচ পর্যন্ত ঝরে পড়ছে সেই চুল। মধ্যরাতের দিকে সে ঘোষণা করে সে নাচের জন্য প্রস্তুতি নেবে। সে নিয়ে আসে 4টি প্রাচীন ব্রোঞ্জের প্রদীপ এবং একটা অদ্ভুত আকৃতির তেলের পাত্র, যা দিয়ে সে ঘরের 4 কোণে প্রদীপ বসিয়ে দেয়। এরপর সে নিয়ে আসে একটি অষ্টভুজাকার চ্যাপ্টা কালো পাথর, প্রায় 4 ইঞ্চি চওড়া আর 1 ইঞ্চি মোটা। এটাকেই সে হেলস্টোন বলে অভিহিত করে, এমন এক পাথর যা নির্দিষ্ট কোণে প্রদীপের আলোয় আলোকিত হলে সামান্য যা ঘটে তা শুষে নেয় এবং পরে সেই দৃশ্য নিজে থেকেই প্রতিফলিত করে, ঠিক যেমন ফসফরাসধর্মী পদার্থ আলো শুষে পরে আলো ছড়ায়। জন সন্দেহ প্রকাশ করে বলেন যে এসব জাদুবিদ্যার কী প্রয়োজন। হেলরা মিষ্টি কথায় তাকে আশ্বস্ত করে, বলে যে এটি তার নিজের আনন্দের জন্য নাচ, ক্ষতিকর কিছুই না। জন রাজি হয়ে ভায়োলিন তুলে নেন আর প্রথম টান দিতেই এক অতিপ্রাকৃত ঠান্ডা হাত যেন তার কবজি চেপে ধরে, যেন অন্য কোনো সত্তা তার হাত এবং আঙুল নিয়ন্ত্রণ করছে। জন বুঝতে পারেন যে প্রতিরোধ না করলে কোনো ক্ষতি হবে না, তাই তিনি ছেড়ে দেন। আর তার হাত থেকে বেরিয়ে আসে এমন এক বুনো বর্বর মোহময়ী সুর যা কোনো মরণশীলের বাজানো সম্ভব বলে তিনি বিশ্বাস করতেন না। হেলরা ঘরের বড় বাতিতে নিভিয়ে ফেলে। এখন শুধু ঘরের 4 কোণে 4টে প্রদীপের আলোয় ঘর আলোকিত হয়ে থাকে। তার দেহ ধীরে ধীরে, তারপর দ্রুততর হয়ে এক জটিল আদিম নৃত্যভঙ্গিতে ঘুরতে থাকে।
জন ভেতরে ভেতরে আতঙ্কিত হয়ে বুঝে ফেলেন যে গোটা আয়োজনের আসল উদ্দেশ্য হলো তাকে প্রতারিত করা। কিন্তু ততক্ষণে হস্তক্ষেপের সময় পেরিয়ে গেছে। তিনি কথাও বলতে পারছেন না, নড়তেও পারছেন না। শুধু দেখতে থাকেন কিভাবে এক অজানা শক্তি তার হাতে ভায়োলিন বাজিয়ে চলেছে, আর তার প্রিয় ভাইঝি এমন এক নাচ নাচছে যা সুপরিকল্পিতভাবে এমন এক পুরুষকে প্ররোচিত করার জন্য তৈরি যে তাকে ঘৃণা ও ভয় করে। প্রদীপের আলো হেলস্টোনের ওপর গিয়ে পড়ে, আর পাথরটি লোভাতুরভাবে সেই আলো শুষে নিতে থাকে। ধীরে ধীরে কালো ওপালের মতো জ্বলজ্বল করে ওঠে। হেলড্রার নাচ আরও ক্রমশ তীব্র হয়ে ওঠে। শেষমেশ তার হাত কোমরের নিচে সেই ছোট্ট ব্রোচ স্পর্শ করতেই তার পাতলা আলখাল্লা এক টানে সরে যায়, আর সেই মুহূর্তটিও হেলস্টোনে গিয়ে ধরা পড়ে। জন বুঝে যান যে হেলড্রা মাইকেলের চরিত্র নিখুঁতভাবে পড়ে ফেলেছিল। জন এটাও বোঝেন যে মাইকেল হেলড্রাকে চিনে ফেলেছিলেন, আর মাইকেলকে ফাঁদে ফেলার একমাত্র উপায় হলো যে তার কামনাকে উস্কে দেওয়া। নাচ শেষ হতেই জন প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে হেলড্রাকে অভিযুক্ত করেন। জন বলেন, এ তো হত্যার সমতুল্য পরিকল্পনা, আর আধুনিক আমেরিকায় জাদুবিদ্যার কোনো স্থান নেই। তিনি এতে সহযোগী হতে রাজি নন, কারণ ধরা পড়লে তাকেও যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হতে পারে। হেলড্রা আহত ভাব দেখিয়ে ক্ষমা চায়, স্নেহ ভরে তাকে জড়িয়ে ধরে। তারপর সরাসরি জনকে জিজ্ঞেস করে যদি সে বিনা সন্দেহে মাইকেলকে ধ্বংস করতে পারে তবে কি জন তাকে আগের মতোই ভালোবাসবে। জন তীব্রভাবে না বলেন। হেলড্রা শান্তভাবে হেসে ওঠে। সে জনের মনের ভাব বুঝতে পেরেছে এবং এই মিথ্যে কথা বলার জন্য তাকে ধন্যবাদ জানায়। এরপর হেলড্রা বলে যে পরের দিন সকালে সে তার সমস্ত পোশাক ও গয়না নিয়ে চলে যাবে। সে জনকে পরামর্শ দেয় যে গ্রামবাসীদের শুধু এটা জানাতে যে তার ভাইঝি নিজের বাড়িতে ফিরে গেছে, যাতে কেউ সন্দেহ না করে। শেষবারের মতো তাকে গভীরভাবে চুম্বন করে এবং ভবিষ্যতে আবার দেখা হওয়ার প্রতিশ্রুতি দিয়ে সে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। হেলড্রা চলে যাওয়ার পর জন ভারাক্রান্ত পায়ে খালি কুটিরে ফেরেন, যেটা একদিন তার কাছে স্বর্গসম ছিল। ঘরে ঢুকেই তার চোখ পড়ে টেবিলের ওপর থাকা সেই অভিশপ্ত হেলস্টোনের ওপর। প্রথমে সেটা ভেঙে ফেলার কথা ভাবলেও সেটা নিয়ে সে মাটির নিচের ঘরে যান, যেখানে অন্ধকারে পাথরটা হেলড্রার নাচের সেই মোহনীয় ছবি প্রতিফলিত করতে থাকে। জন সেই ঠান্ডা পাথরে একবার চুম্বন করে একটা হাতির দাঁতের বাক্সে রেখে দেন। সেই রাতে জন ঘুমাতে না পেরে মধ্যরাতের দিকে তিনি আবার হেলস্টোন নিয়ে বসেন, আর হঠাৎ অনুভব করেন যে তিনি একা নন। হেলড্রার ছায়া প্রতিরূপ আলোকিত রূপে তার সামনে দাঁড়িয়ে। জন বুঝতে পারেন যে এটা আসল হেলড্রা নয়। হেলড্রার সেই জাদুকরী ছায়ামূর্তি তাকে সম্পূর্ণ বশীভূত করে ফেলে। তিনি নিজের অজান্তেই পোশাক পরে হেলস্টোন নিয়ে বাইরে বেরিয়ে যান। তিনি সোজা মাইকেলের কুটিরের দরজার নিচে পাথরটি লুকিয়ে রাখেন। পরদিন থেকে জন লক্ষ্য করেন যতক্ষণ তিনি হেলস্টোনের কথা না ভাবেন ততক্ষণ তিনি স্বাভাবিক থাকেন, কিন্তু ভাবলেই তার ঘুম পেয়ে যায়। এরপর একদিন মাইকেল নিজেই তার কাছে এসে স্বীকার করে যে সে হেলড্রার প্রেমে পড়েছে। প্রতি রাতে তাকে স্বপ্নে দেখে, বিশেষত হাত বাড়িয়ে ডাকার ভঙ্গিতে। জন রাগে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন, কিন্তু ভেতরে ভেতরে ভয়ে কাঁপতে থাকেন। তিনি বুঝে যান যে হেলস্টোনের জাদু কাজ করে ফেলেছে। হেলড্রার রেখে যাওয়া 4টি ব্রোঞ্জের প্রদীপ জন খুঁজে পান এবং সেগুলো জ্বালিয়ে হেলড্রাকে ডাকেন। তার ছায়ামূর্তি আবার আবির্ভূত হয়। জন অনুরোধ করেন যে তাকে যেন সেই হেলস্টোন ফিরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয় এবং প্রতিশ্রুতি দেন তিনি হেলড্রার সব পাপ ক্ষমা করে দেবেন।
ছায়ামূর্তি নির্দেশ দেয় পাথরটি নিয়ে উত্তরের পাহাড়ের নিচে এক সমুদ্র গুহায় পৌঁছে দিতে হবে। জন গুহায় পৌঁছে দেখেন সেখানে কেউ নেই। হঠাৎ ফ্ল্যাশলাইটের আলো তীব্র হওয়ায় তার চোখে পড়ে মাইকেল সেখানে অপেক্ষা করছিল, হাতে একটা পিস্তল ধরা। আসলে হেলড্রার জাদু এবার কাজ করেনি এবং জন এক ভয়ঙ্কর ফাঁদে পড়ে যান। ঠিক তখনই হেলড্রা আবির্ভূত হন, এক প্রতিশোধ দেবীর রূপে, মাথা থেকে পা পর্যন্ত এক অন্ধকার আলখাল্লায় আবৃত। তিনি এক ইশারায় মাইকেলের হাত থেকে পিস্তল ফেলে দেন এবং তাকে সম্পূর্ণ অসাড় করে দেন। জন প্রতিবাদ করতে গেলে হেলড্রা তাকে আরও নীরব ও স্থবির করে দেয়। হেলড্রা স্পষ্ট জানিয়ে দেন এই প্রতিশোধ তার একার অধিকার। এরপর হেলড্রা প্রকাশ করে তার আসল পরিচয়। হেলড্রা আসলে প্রাচীন আলরুনা মেয়ে, যাকে বাইজান্টিয়ানে মাইকেল তার পূর্বজন্মে বন্দি করে অপমান ও নির্যাতন করেছিল। আর তার 3 ভাই থরফিন, আরভিড আর সেভেন সহ 30 জন ভাইকিং যোদ্ধাকে বিষ প্রয়োগে হত্যা করিয়েছিল, যাতে তারা ভ্যালহাল্লায় না যেতে পারে। কুয়াশার পর্দায় সেই পুরনো বিশ্বাসঘাতকতার দৃশ্য জীবন্ত ফুটে ওঠে। হেলড্রা জানায় সে হেলার কাছে প্রতিশ্রুতি দিয়ে অসীম জীবন লাভ করেছিল, শুধুমাত্র এই প্রতিশোধ সম্পূর্ণ করার জন্য। এরপরে এক ভুতুড়ে ড্র্যাগন জাহাজ গুহার মুখে এসে পড়ে, যেখানে ছিল মৃত ভাইকিংয়ের প্রেতাত্মারা, যারা মৃত্যুর পরেও ভ্যালহাল্লায় স্থান পায়নি। প্রতিশোধের অপেক্ষায় ছিল তারা। হেলড্রা ঘোষণা করে মাইকেলের বর্তমান দেহ নিরপরাধ, তাই দেহ অক্ষত থাকবে, কিন্তু তার আত্মাকে দেহ থেকে টেনে বের করে সেই প্রেতাত্মাদের হাতে তুলে দেওয়া হবে শাস্তির জন্য। হেলড্রার হাত থেকে বেগুনি আলো বেরিয়ে মাইকেলকে ঘিরে ফেলে, আর তার মুখ থেকে রূপালি ধোঁয়ার মতো আত্মা বেরিয়ে আসে। এক প্রেত যোদ্ধা যুদ্ধ কুঠার দিয়ে 3 বার আঘাত করে সেই আত্মা ও দেহের সংযোগ সুতো কেটে ফেলে। মাইকেলের দেহ তখনই এক নির্বোধ হাসিমুখ স্মৃতিহীন মানুষে পরিণত হয়। তার আত্মাকে প্রেত যোদ্ধারা জাহাজে তুলে নিয়ে যায় চিরন্তন শাস্তির জন্য। এরপর হেলড্রা জনকে একটা চুম্বন করে এবং অদৃশ্য হয়ে যায়। জন সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মাইকেলকে পরে মানসিক ভারসাম্যহীন ঘোষণা করে তার দূতাবাস স্বদেশে ফিরিয়ে নেয়, কিন্তু কখনো কেউ সন্দেহ করেনি যে জন বা তার ভাইজির সাথে এর কোনো যোগসূত্র আছে। মাইকেলের নিজের নামটুকুও স্মৃতি থেকে মুছে গিয়েছিল, কিন্তু জনের শরীরে হেলড্রার সেই শেষ চুম্বনের প্রভাব ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। তার চুল কালো হতে থাকে, চলাফেরায় নতুন প্রাণশক্তি ফিরে আসে। 60-এর কাছাকাছি বয়সী মানুষটিকে 40-এর মতো দেখাতে শুরু করে। গ্রামবাসীরা এই আকস্মিক পরিবর্তনে হতবাক হয়ে যায়, পুরনো কুসংস্কার ও গুজব রটাতে শুরু করে। শেষে জন তার কুটির বিক্রি করে সব কিছু গুছিয়ে এক নতুন জায়গায় চলে যান, যেখানে তার বদলে যাওয়া রূপ নিয়ে কেউ প্রশ্ন তুলবে না।